একজন জিনিয়াস, একজন রহস্যময় প্রতিভা। হ্যাঁ, আমি কথা বলছি লিওনার্দো দা ভিঞ্চির। একজন মানুষ যিনি একাধারে ছিলেন বিজ্ঞানী, গণিতজ্ঞ, শিল্পী, স্থপতি, ভাস্কর, উদ্ভাবক, প্রকৌশলী, সঙ্গীতজ্ঞ, আবার ছিলেন দক্ষ যন্ত্র নির্মাতা। এমনকি মানবদেহ, ভূতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা আর ইতিহাসেও তার ছিল অসাধারণ দক্ষতা। যার জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে বিস্ময়, যা কল্পনাকেও হার মানাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন লিওনার্দো দা ভিঞ্চির জীবন থেকে এমন সব অভাবনীয় গোপন তথ্য যা আপনার গা ছমছম করে উঠবে, যেগুলো আপনি হয়তো এর আগে কখনোই কোথাও শোনেননি। চলুন শুরু করি আমাদের যাত্রা, ইতিহাসের এক বিস্ময়কর মানুষকে আরও একটু কাছ থেকে জেনে নিই। এই ভিডিওটিতে আমরা তার জীবন, তার অদ্ভুত সব অভ্যাস, তার অসমাপ্ত সৃষ্টি আর এমন সব সত্য জানব যেগুলো শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। কারণ দা ভিঞ্চির জীবন কোনো ইতিহাস বইয়ের শুষ্ক অধ্যায় নয়, এটা এক রহস্যময় উপন্যাস যার প্রতিটি পাতা চমকে ওঠার মতো। এই পৃথিবীতে এমন বহু প্রতিভাবান মানুষ আছেন যারা দুই হাতে কাজ করতে পারেন, তাদের আমরা বলি অ্যাম্বিডেক্ট্রাস। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন শুধু দুই হাত কাজ করার ক্ষমতা সম্পন্ন মানুষ নন, তিনি ছিলেন দুটি আলাদা মস্তিষ্কের অধিকারী একাই একটি শরীরে। আপনি কল্পনা করুন, এক হাতে লিখছেন কোনো গবেষণার জটিল তত্ত্ব, অন্য হাতে এঁকে চলেছেন নিখুঁত রেনেসাঁ যুগের ছবি। একটাই সময়, একটাই মুহূর্ত, আর দুটো হাত সম্পূর্ণ ভিন্ন কাজে ব্যস্ত, তাও নিখুঁতভাবে। এই যেন এক মানুষের শরীরে দুটো মানুষের আত্মা বাস করছে। মানুষের মস্তিষ্কের ডান দিক নিয়ন্ত্রণ করে শরীরের বাঁ দিক, আর মস্তিষ্কের বাম দিক নিয়ন্ত্রণ করে শরীরের ডান দিক। সাধারণ মানুষ এই ক্রস কন্ট্রোলে খুব সহজেই তাল হারিয়ে ফেলে, কিন্তু দা ভিঞ্চি তিনি যেন এই সীমাবদ্ধতাকেই তাচ্ছিল্য করে তৈরি করে ফেলেছিলেন নিজস্ব এক ভারসাম্যের পদ্ধতি। লিখতে লিখতে আঁকছিলেন, আঁকতে আঁকতে লিখছিলেন, এক সেকেন্ডের জন্য খেই হারাতেন না। গবেষকরা বলেন এই ক্ষমতা তার মস্তিষ্কের গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। তার এক অংশ গাণিতিক সূত্রে দক্ষ, অন্য অংশ শিল্পের গভীর সৌন্দর্য উপলব্ধিতে পারদর্শী। দা ভিঞ্চির বহু পাণ্ডুলিপিতে দেখা যায় ডান হাতে লিখেছেন মিরর রাইটিংয়ে, আর বাঁ হাতে আঁকছেন হিউম্যান অ্যানাটমির সূক্ষ্ম স্কেচ। এ যেন সময়কেও ফাঁকি দেওয়া কোনো এক অতি মানব ওঠার মতো। লিওনার্দো দা ভিঞ্চি কখনো কোনো স্কুলে যাননি, অথচ তার মাথার ভিতরে যেন বাস করত এক গোটা গ্রন্থাগার। এই তথ্যটা শুনলে প্রথমে মনে হবে এটা কি আদৌ সম্ভব? যে মানুষটাকে আমরা ইতিহাসের অন্যতম বুদ্ধিমান, প্রতিভাবান আর বহুমুখী জ্ঞানী বলে জানি, তিনি নাকি কোনোদিন বিদ্যালয়ে যাননি। হ্যাঁ, এটা সত্যি। দা ভিঞ্চি কখনোই কোনো প্রথাগত বিদ্যালয়ের দরজা মাড়াননি, শুধু পড়তে আর লিখতে শিখেছিলেন সামান্য, তাও তার নিজের কৌতূহলের জোরে। তবে যেটা অদ্ভুত সেটা হলো এই সামান্য শিক্ষার মধ্যেই কোথা থেকে জন্ম নিল এক বিশাল মস্তিষ্ক, যেটা মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মেঘলা আকাশের রঙের রহস্য পর্যন্ত উন্মোচন করতে পারত। অনেকে বলেন দা ভিঞ্চি আসলে এক অন্য সময়ের মানুষ, হয়তো ভবিষ্যৎ থেকে কোনোভাবে ছিটকে পড়েছিলেন পঞ্চদশ শতাব্দীতে। তিনি প্রকৃতিকে নিজের পাঠশালা বানিয়েছিলেন, বাতাসের হালকা গন্ধ থেকে মাটির সোদা গন্ধ পর্যন্ত সব কিছুই ছিল তার কাছে পাঠ্য বই। তার বাবা একজন সাধারণ নোটারি, তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলে যেন কিছু অস্বাভাবিক আঁকতে পারে। সেজন্যই তিনি তাকে পাঠিয়ে দেন ফ্লোরেন্স শহরের বিখ্যাত আন্দ্রেয়া দেল ভেরোক্কিওর কাছে। কিন্তু এই স্টুডিও বেশি দিন ধরে রাখতে পারেনি ভিঞ্চিকে, কারণ তার চিন্তা চলত অন্য লয়ে, অন্য গ্রহে। তিনি শুধু আঁকতেন না, আঁকার ভেতর দিয়ে খুঁজে বের করতেন সত্যকে। এক রহস্যময় জ্ঞান যেন তার মধ্যে ঢুকে গিয়েছিল, যার উৎস আমরা আজও বুঝে উঠতে পারিনি। আমরা যেখানে বই পড়ে পরীক্ষা দিই,
দা ভিঞ্চি সেখানে মানুষের মৃতদেহ কেটে দেখে শিখেছেন হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। আমরা যেখানে ডিজাইন করি ল্যাপটপে, তিনি সেখানে বাতাসে উড়ে বেড়ানোর যন্ত্রের নকশা এঁকেছিলেন মাটির কলমে। কেউ কেউ বলেন এই মানুষটা প্রতিভাবান ছিলেন না, তার মধ্যে এমন কিছু ছিল যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। এটা অলৌকিক উপস্থিতি, একটা অজানা কানেকশন, হয়তো কোনো অলৌকিক উৎস থেকে আসা জ্ঞান। মিরর রাইটিং অদ্ভুত আর এক রহস্যময় ভাষা যা উল্টো পথ ধরে হাঁটে। আপনি কি কখনো এমন কোনো লেখা দেখেছেন যেটা একদম উল্টো, মানে ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক যেন কোনো আয়নার ভেতরে প্রতিফলিত শব্দ? লিওনার্দো দা ভিঞ্চির লেখা ঠিক তেমনই ছিল। তিনি লিখতেন মিরর রাইটিংয়ে, এক ধরনের উল্টো লেখা যেটা পড়তে গেলে আপনার প্রয়োজন পড়বে একটা আয়নার। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন মানুষ নিজে নিজে এমন দুরূহ পদ্ধতিতে লিখবেন যা অন্য কেউ পড়তেই পারবে না? অনেক ইতিহাসবিদ বলেন এটা ছিল দা ভিঞ্চির আত্মরক্ষা করার উপায়। তিনি যা লিখতেন তার অনেকটাই ছিল এমন জ্ঞান যা সময়ের অনেক এগিয়ে। সমাজ বুঝতো না, মেনে নিতেও পারতো না। হয়তো সেই কারণেই তিনি তার গবেষণাগুলো আড়াল রাখতেন। এই মিরর রাইটিংয়ের মধ্যেই দা ভিঞ্চি তার গোপন নোটবুকগুলো লুকিয়ে রাখতেন, সভ্যতার চোখের আড়ালে। কিন্তু অন্য একদল গবেষক বলেন এসব ছাড়াও দা ভিঞ্চির মস্তিষ্ক ছিল ভিন্নভাবে কাজ করা এক যন্ত্রের মতো। তিনি সহজেই উল্টোভাবে লিখতে পারতেন এবং তার কাছে সেটা ছিল এক ধরনের নতুন ভাষা। ঠিক যেমন একজন সঙ্গীতজ্ঞ নিজের মতো করে কোনো তাল বানিয়ে ফেলেন, তেমনি দা ভিঞ্চির কাছে মিরর রাইটিং ছিল একান্ত ভাবনার ভাবপ্রকাশ। কেউ কেউ এটাও বলেন দা ভিঞ্চির এই লেখা আসলে ছিল কোড, ঠিক যেন কোনো গুপ্ত ধর্মগ্রন্থের মতো, যার প্রতিটি শব্দ খোলার জন্য দরকার এক চাবি, আর সেই চাবি তার মাথার মধ্যেই লুকিয়েছিল। আজও অনেক গবেষণা চলছে তার মিরর রাইটিং নিয়ে। অনেক গোপন পাণ্ডুলিপি এখনও উন্মোচিত হয়নি, কারণ এই লেখার পিছনে শুধুই বিজ্ঞান নেই, আছে এক রাস রহস্য, অজানা ইতিহাস আর বোধহয় কোনো এক অলৌকিক ছায়া। এক হাতে লেখা, অন্য হাতে ছবি আঁকা, এক মানুষ দুই সত্তা। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিং কোনটি? আপনার মাথায় প্রথমেই আসবে মোনালিসা। দা ভিঞ্চির আঁকা ওই ছবিটি নিয়ে শত শত গবেষণা হয়েছে। কে এই নারী? কেন তার মুখের সেই রহস্যময় হাসি? হাসছে নাকি কাঁদছে? আনন্দে নাকি যন্ত্রণায়? এই ছবিটি যেন একটা জীবন্ত রহস্য। তার চোখে যেন কিছু একটা লুকানো আছে, তার ঠোঁট যেন বলছে না বলা অনেক কথা। আরেকটি চিত্র, দ্য লাস্ট সাফার। এই ছবিতে যিশুকে দেখানো হয়েছে তার মৃত্যুর আগের রাতের শেষ ভোজনের সময়। পেন্টিংটা শুধু একটা ডিনারের ছবি নয়, এটা একটা নাটকীয় মুহূর্ত, যখন যিশু বললেন আমাদের মধ্যেই একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে। এই ঘটনার পর পেছনে থাকা শিষ্যদের প্রতিক্রিয়া যেন ঠিক সেই মুহূর্তটাকেই ফ্রেমে আটকে দিয়েছেন লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু লাস্ট সাফারে এমন কিছু জিনিস ছিল যা ইতিহাস মেনে নেয় না। এটাই বাড়িয়ে দেয় আরও রহস্য। আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট সাফার পেন্টিংটা, তাহলে একটা ছোট্ট অথচ অদ্ভুত জিনিস দেখতে পাবেন। ছবিতে দেখা যায় যিশু এবং তার শিষ্যরা খাচ্ছেন ইলফিশ আর অরেঞ্জ স্লাইস। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যিশুর সময়ে মিডল ইস্টে তখনও কমলা ফলই ছিল না। ইতিহাসবিদরা বলছেন কমলা ফলের আবির্ভাব ওই অঞ্চলে হয়েছিল যিশুর বহু শতাব্দী পর। তাহলে প্রশ্ন হলো দা ভিঞ্চি কি করে এমন কিছু আঁকলেন যা যিশুর সময় ছিলই না? এর উত্তরে গবেষকরা বলেন দা ভিঞ্চি নিজের সময়ের খাবার তুলে ধরেছেন, যা তখন ইটালিতে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু এর মধ্যেও একটা রহস্য থেকে যায়। এটা কি একটা নিছক ভুল, নাকি কোনো লুকানো প্রতীক? দা ভিঞ্চির ছবির প্রতিটা রং, প্রতিটা খাবার, প্রতিটা ভঙ্গি সবই ছিল গভীর বার্তা বহনকারী। সুতরাং এটা ভুল না হলেও হতে পারে।
হয়তো এটাই তার বার্তা যে ছবি আসলে সময়কে অতিক্রম করতে পারে। আজকের দিনে আমরা যাকে মাল্টিটাস্কিং বলি, তার প্রকৃত রূপ বোধহয় দা ভিঞ্চি দেখিয়ে গিয়েছিলেন 500 বছর আগে, যেখানে দুটি হাত, দুটি শিল্প, একটি মন মিলে গড়ে তুলেছিল এক অপার রহস্যের জগৎ। 1994 সাল, বিশ্বজুড়ে তখন প্রযুক্তির বিপ্লব চলছে। কম্পিউটার ধীরে ধীরে ছুঁয়ে ফেলেছে প্রতিটা ঘর। ঠিক সেই সময় হঠাৎ করে বিশ্ববাসীর চোখ পড়ে এক ঐতিহাসিক ঘটনার দিকে। বিশ্ববিখ্যাত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একটা বই কিনলেন, যার নাম কোডেক্স লাইসেস্টার। এটা কোনো সাধারণ বই নয়, এটা ছিল লিওনার্দো দা ভিঞ্চির লেখা এক পাণ্ডুলিপি, নিজের হাতে লেখা গবেষণার খসড়া, নিজস্ব ভাষায় লেখা। আর সেই ভাষা ছিল রহস্যময় মিরর রাইটিং। এই বইটির দাম কত ছিল জানেন? $30 মিলিয়ন, অর্থাৎ প্রায় 250 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বইয়ের দাম এত হতে পারে কেন? কারণ এই বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে 500 বছর পুরনো বিজ্ঞানের এমন সব ভবিষ্যৎবাণী, যেগুলো আজকের বিজ্ঞানকেও চমকে দেয়। দা ভিঞ্চি এই খসড়ায় লিখেছিলেন জল কিভাবে প্রবাহিত হয়, আলো কিভাবে প্রতিফলিত হয়, চাঁদের আলো আসলে সূর্য থেকে প্রতিফলিত কিনা, এমনকি ভূতত্ত্ব ও হাইড্রোলজির জটিল তত্ত্ব। বিল গেটস, যিনি নিজেও প্রযুক্তিকে বিশ্বাস করেন ভবিষ্যতের রাস্তা হিসাবে, তিনি এই বইটিকে শুধু নিজের সংগ্রহে রাখেননি, তিনি এর পৃষ্ঠা পৃষ্ঠা স্ক্যান করে উইন্ডোজ 95-এর স্ক্রিন সেভারে ব্যবহার করেছিলেন। এরপর কয়েক বছর পর কোডেক্স লাইসেস্টারের ডিজিটাল ভার্সন বিশ্বের জন্য উন্মুক্ত করে দেন, যাতে সবাই জানতে পারে দা ভিঞ্চি কিভাবে সময়ের থেকে বহু শতক এগিয়েছিলেন। একটা বই যার পাতায় পাতায় মিশে আছে জ্যোতির্বিজ্ঞান, জলবিজ্ঞান, দর্শন, প্রকৃতিবিদ্যা, এমনকি মানব সমাজ সম্পর্কে তার গভীর চিন্তাধারা। এটা কিন্তু কেবল একটা নোট বই নয়, এটা ছিল এক মহামানবের মস্তিষ্কের দরজা, যেখানে চোখ রাখলেই আপনি দেখতে পাবেন এমন এক পৃথিবী যা তখনও জন্মায়নি। রাতে কবর খুঁড়ে মৃতদেহ নিয়ে আসতেন, কারণ তিনি জানতেন জীবনের আসল রহস্য লুকিয়ে আছে মৃত্যুর ভেতরেই। আপনি কি কল্পনা করতে পারেন, মধ্যযুগীয় ইউরোপের অন্ধকার রাতে নিস্তব্ধ কবরস্থানে এক ব্যক্তি চুপচাপ খুঁড়ে চলেছে কবর? সে কোনো ডাকিনী বা চোর নয়, সে লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু কেন? কারণ তিনি বুঝে গিয়েছিলেন মানব শরীরের সবচেয়ে গভীর রহস্যগুলো বাইরে নয়, লুকিয়ে আছে শরীরের ভেতরে। সে সময় এমনটা শেখা ছিল এক রীতিমতো নিষিদ্ধ বিষয়। চার্চের চোখে মৃতদেহ কাটাছেঁড়া করা পাপ, কিন্তু দা ভিঞ্চি নিয়মের তোয়াক্কা করেননি। তিনি রাতের অন্ধকারে চুপিসারে কবর খুঁড়ে ফেলে আনতেন মৃতদেহ, তারপর নিভৃতে বসে কেটে কুটে খুলে খুলে দেখতে চাইতেন মানুষের ভেতরের কাঠামো, হাড়, পেশি, রক্তনালী, স্নায়ু, সব কিছু। গবেষণায় জানা গেছে প্রায় 30টির বেশি মৃতদেহ তিনি অ্যানাটমির জন্য ব্যবহার করেছিলেন। এটা শুধু পড়াশোনা ছিল না, এটা ছিল তার ধর্ম, তার সাধনা। আজকে আমরা যা চিকিৎসা বিজ্ঞানে শিখি তার বহু ভিত্তি কিন্তু দা ভিঞ্চির অ্যানাটমি স্টাডির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। 500 বছর আগেই হিউম্যান বডির ভিতরের ছবি এঁকে ফেলেছিলেন, যেন এক জীবন্ত মেডিকেল টেক্সট বুক। আজকের আধুনিক বই খুললে দেখতে পাবেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত সব ডায়াগ্রাম, হাড়গোড়, স্নায়ু, রক্তপ্রবাহ। কিন্তু আপনি কি জানেন, আধুনিক মেডিকেলের এই ছবিগুলির জন্ম কিন্তু 500 বছর আগেই এক ক্যানভাসে হয়ে গিয়েছিল। আর সেই ক্যানভাসের শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি শুধু মৃতদেহ কাটেননি, তিনি তার প্রতিটি অঙ্গকে নিজের হাতে এক নিখুঁতভাবে এঁকেছিলেন, যা দেখে আজকের ডাক্তাররা পর্যন্ত অবাক হন। তিনি খেয়াল করতেন মাংসপেশির গঠন, হার্টের ভিতরের গহ্বর, নার্ভ সিস্টেমের জটিল গঠন, এমনকি ভ্রূণের অবস্থানও তিনি চিত্রিত করেছিলেন। তার আঁকা অ্যানাটমিক্যাল স্কেচ এতটাই নিখুঁত ছিল যেন ফটোকপি করা কোনো ছবি। সেই যুগে যখন ক্যামেরা বা এক্সরে তো দূরস্থ,
সঠিক আলো ছায়াও ছিল না, তখন একজন মানুষ একাই নিজের হাতে শুধু চোখ দিয়ে দেখে এত নিখুঁত অ্যানাটমি এঁকেছেন। এটা ছিল একটা অলৌকিক ব্যাপার। লিওনার্দো দা ভিঞ্চি শিল্পকে শুধু রং আর তুলির খেলা মনে করতেন না। তিনি বলতেন একজন শিল্পীর চোখ হওয়া উচিত আয়নার মতো, অর্থাৎ বাস্তব জগতে যা কিছু দেখা যায় তা যেন হুবহু প্রতিচ্ছবি হয়ে ওঠে তার চিত্রকর্মে। তিনি মনে করতেন কোনো শিল্পীর কাজ হলো প্রতিটি অনুভূতি, প্রতিটি ছায়া, প্রতিটি ভঙ্গিমা এতটাই নিখুঁতভাবে তুলে ধরা যেন মানুষ ছবিটার দিকে তাকিয়ে শ্বাস বন্ধ করে থাকে কিছুক্ষণ। আর তার শিল্প দেখে সত্যি মনে হয় এই মানুষটা যেন ভবিষ্যতের কোনো ফটো রিয়েলিস্টিক প্রযুক্তিতে সময়ের আগেই রপ্ত করে নিয়েছিলেন। দা ভিঞ্চি তার পদবি ছিল না, বরং ছিল এক পরিচয়ের ইঙ্গিত। আপনি কি জানেন, দা ভিঞ্চি শব্দটা আসলে তার পদবি ছিল না, বরং এটা ছিল তার জন্মস্থান ভিঞ্চি গ্রামের একটা চিহ্ন। তার পুরো নাম ছিল লিওনার্দো দি সার পেরিও দা ভিঞ্চি, অর্থাৎ পেরিওর ছেলে লিওনার্দো, যিনি ভিঞ্চি থেকে এসেছেন। সে যুগে পদবীর প্রচলন ছিল না, মানুষের পরিচয় নির্ভর করত পিতা, স্থান কিংবা পেশার উপর। তাই লিওনার্দো যেন হয়ে উঠেছিলেন ভিঞ্চির প্রতিনিধিত্বকারী, এক বিস্ময় যার নামের মধ্যেই আজও ইতিহাসের রহস্য ঢেউ তোলে। যখন ইউরোপ জুড়ে পশুদের ব্যবহার করা হতো শিকার, খাওয়ার কিংবা পরীক্ষার জন্য, তখন লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন সেই অল্প কিছু মানুষদের একজন যারা তাদের মুক্তির কথা বলেছিলেন। তিনি বাজার থেকে পাখি কিনতেন শুধু এই জন্য যে খাঁচা খুলে দিয়ে তাদের উড়িয়ে দিতে পারেন। তিনি লিখেছিলেন, যে মানুষ নিজে স্বাধীনতা চায় সে কিভাবে অন্য প্রাণীদের বাঁচার অধিকার কেড়ে নেয়। এই মনোভাব থেকে বোঝা যায় দা ভিঞ্চি ছিলেন সময়ের অনেক আগে। হয়তো আজকের অ্যানিম্যাল রাইটস আন্দোলনের প্রাথমিক বীজ তিনিই বপন করেছিলেন নিঃশব্দে। 1300 থেকে 1600 শতাব্দীর ইউরোপ ছিল এক নতুন আলোয় উদ্ভাসিত সময়। এই সময়টাকে বলা হয় রেনেসাঁস বা পুনর্জাগরণ। এই সময়টাতেই দা ভিঞ্চি হয়ে উঠেছিলেন প্রথম সারির সেলিব্রিটি, একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কিন্তু তার সঙ্গে জড়িত ছিল এক আশ্চর্য তথ্য। তিনি ছিলেন একজন কঠোর শাকাহারী অথবা নিরামিষভোজী। তিনি বিশ্বাস করতেন আমরা আমাদের বেঁচে থাকার জন্য যে প্রাণীটিকে মেরে ফেলি সেও তো এই পৃথিবীতে বাঁচতে চেয়েছিল। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে, এমনকি অনেক শতাব্দী পরেও। আজ আমরা জানি আকাশ নীল হয় কারণ সূর্যের আলো বায়ুতে ছড়িয়ে পড়ে, কিন্তু আজ থেকে 500 বছর আগে এই ব্যাপারটা কেউ কল্পনাও করতে পারেনি। দা ভিঞ্চি প্রথম বলেছিলেন সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাস সেই আলোকে ছড়িয়ে দেয়, আর নীল রঙের আলোক রশ্মি সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়, তাই আমাদের চোখে আকাশ নীল দেখায়। এটা শুধু একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়, এটা ছিল সেই যুগের ভাবনার অতীত। তার এই যুক্তি আজও বিজ্ঞানী মহলে চমক সৃষ্টি করে। একজন চিত্রশিল্পী কিভাবে এতটা গভীরভাবে প্রকৃতি বিশ্লেষণ করতে পারতেন। লিওনার্দো দা ভিঞ্চি যখন কারো ছবি আঁকতেন সেটা কোনো ফ্রেমে বাঁধা মুখ নয়, বরং ছিল এক জীবন্ত অস্তিত্ব। তিনি কাউকে এক ঝলক দেখে ছবি আঁকতেন না, বরং সেই ব্যক্তির অভ্যাস, হাবভাব, হাসি, চোখের কোণ সব পর্যবেক্ষণ করতেন দিনের পর দিন। তিনি চাইতেন তার আঁকা মুখটা যেন শুধু বাহ্যিক নয়, বরং সেই মানুষটার ভেতরের প্রতিচ্ছবিও যেন ফুটে ওঠে। তার এই ধৈর্য আর পর্যবেক্ষণ শক্তি তাকে সাধারণ শিল্পী থেকে অমর করে তোলে। 1600 শতকে কন্ট্যাক্ট লেন্সের কী বা অস্তিত্ব থাকতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় 1508 সালে দা ভিঞ্চি এমন এক নোটবুক এঁকেছিলেন যেখানে চোখের সামনে একটি জল ভর্তি আধার বসিয়ে কিভাবে চোখের দৃষ্টি উন্নত করা যায় সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা ছিল। এই ধারণাটি পরবর্তীতে কন্ট্যাক্ট লেন্স আবিষ্কারের প্রথম ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি হয়তো কখনো বুঝতেই পারেননি তার এই অদ্ভুত ভাবনাগুলো একদিন কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে।
তার শেষ কথা ছিল এক ভয়াবহ স্বীকারোক্তি। লিওনার্দো দা ভিঞ্চি যখন মৃত্যুশয্যায়, তখন তিনি বলেছিলেন, আমি ঈশ্বর এবং মানবতাকে অসন্তুষ্ট করেছি, আমি আমার জীবনকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এই কথা শুনে আপনি যদি থমকে যান, অবাক হওয়ার কিছুই নেই, কারণ তিনি এত কিছু করেও সন্তুষ্ট নন। তার জীবন কতখানি বিস্তৃত ছিল তা কি আমরা কল্পনাও করতে পারি?